পাঠ করছি সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প আধুনিকতা। দিয়া আজ সোহমের কথা রাখতে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক পোশাকে সেজেছে। আজ সোহমের অফিসের কলিগ রিতমের জন্মদিনের পার্টি কলকাতার একটা নামকরা হোটেলে। সোহম বলেছে যাতে পুরো পার্টিতে তাকেই সবথেকে বেশি সুন্দরী, সবচেয়ে বেশি লাস্যময়ী লাগে সেভাবে সাজতে। যদিও দিয়ার পছন্দ 2 বছর আগের বিয়েতে উপহার পাওয়া একটা নীল রঙের শাড়ি। তার এক বান্ধবী উপহার দিয়েছিল। শাড়িটা সোহমেরও খুব পছন্দের। বিয়ের পর একবার পরেছিল, কিন্তু আজ তাকে শহরের হোটেলের পার্টির সাথে সামঞ্জস্য রেখে একটা ছোট ড্রেস পরে যেতে হবে সোহমের ইচ্ছে। সোহমের অভিযোগ দিয়া নাকি আধুনিক নয়, বড্ড সেকেলে, বড্ড ওল্ড ফ্যাশনের। দিয়া বিয়ের এই 2 বছরে সোহমকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। সোহমকে কখনো তার খারাপ মনে হয়নি। তার একটা মন আছে, সে দিয়াকে ভালোবাসে। শহরের বুকে 2 কামরার একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা থাকে। সকালে সোহমের অফিসে যাওয়া, রাতে তাকে অপেক্ষায় রেখে বাড়িতে ফেরা দিয়ার কাছে এটাই এখন জীবন সর্বস্ব হয়ে উঠেছে। সে ফ্ল্যাটে একাকী থাকে, অফুরন্ত তার অলস সময়, কিন্তু সে স্বপ্নের মায়াজাল বুনতে বড় ভালোবাসে। ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে খোলা আকাশ দেখা যায়। আকাশের নীল সাদা মেঘের খেলা তার ছোট্টবেলা মনে করিয়ে দেয়। ছোটবেলা সেই রূপকথা এখনও সেটাকে মিথ্যে ভাবতে পারে না। তার মন এখনও মানতে চায় যে ওই মেঘের আড়ালে পরীরা থাকে, যারা তার কাছে আসবে, এসে তাকে অনেক উপহার দেবে। সোহম তাড়া দিল, তাড়াতাড়ি করো দিয়া, বেরোতে হবে যে। দিয়া প্রসাধনে নিজেকে ডুবিয়ে রেখে উত্তর দিল, দাঁড়াও, আজ তোমার বউকে পার্টির সেরা দেখাতে গেলে সময়তে একটু লাগবে। সোহম বেশ উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আজ যেন সোহমের বউকে সবাই হাঁ করে দেখে, সুন্দরী, সেক্সি, লাস্যময়ী। দিয়া একটু পরে উঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণায় এক মায়াবী হাসি এনে বলল, হ্যাঁ, নিজে একবার দেখে যাও এই সাজ চলবে কি না। সোহম দিয়ার কাছে গিয়ে বিস্ময়ের চোখে কিছুক্ষণ চেয়ে থাকল। ছোট ড্রেসে দিয়াকে বেশ মানিয়ে গেছে। রূপালী জগতের কোনো হিরোইনের থেকে কম লাগছে না। সোহম কিছুক্ষণ চুপ থেকে বলল, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। 2 বছরের পুরনো বউ যে এরকম লাস্যময়ী হয়ে উঠতে পারে, আমি জাস্ট ভাবতে পারছি না। সোহম দিয়াকে জড়িয়ে একটা কিস করতে যাচ্ছিল, কিন্তু দিয়া 2 পা সরে এসে বলল, হুম, এখন কোনো বাঁদরামো নয়, সাজ নষ্ট হয়ে যাবে। দিয়া এর আগেও হোটেলে গেছে সোহমের সাথে, তবে কলকাতার বুকে এই রকম বৈভবপূর্ণ হোটেলে সে আগে কোনো দিন আসেনি। চোখ ধাঁধা করছে চারপাশের সাজসজ্জা দেখে। দিয়া মনে মনে খুব রোমাঞ্চিত হয়ে উঠল। অফিসের বন্ধুদের নিয়েই এই পার্টি, সবাই স্বামী স্ত্রী। দিয়া অবাক চোখে দেখল সবাই প্রায় কম বেশি তারই মতন ছোট পার্টি ড্রেস পরে এসেছে। কিন্তু আসলে কি হবে, সবার যে চোখ তার দিকে, সেটা দিয়া বেশ বুঝতে পারল। রিতম তো পারলে তার গায়ের উপর উঠে পড়ে। সে নিজেকে বাঁচিয়ে কোনো রকমে রিতমের স্ত্রীর সাথে আলাপ জমানোর চেষ্টা করল। ইনি মিস্টার কর্মকার, আমাদের বস। সোহমের কথায় দিয়া তাকিয়ে দেখল মধ্য 40-এর ভদ্রলোক, সাথে একজন ভদ্রমহিলা। তার সাজ দেখে দিয়া অবাক হয়ে গেল। যে পোশাকে যাকে মানায় না, তার সে পোশাক পরা উচিত নয় বলেই তার মনে হলো। ঈষৎ স্থূলকায় শরীরে উনি যে পোশাকটি পরেছেন তাতে বড্ড দৃষ্টিকটু লাগছে ওনাকে। মিস্টার কর্মকার হেসে বললেন, ইনি আমার পার্টনার মিস বোস। দিয়া অবাক হয়ে গেল শুনে। মিস্টার কর্মকারের স্ত্রী মিস বোস কিভাবে হতে পারে? কানের পাশে মিসেস রিতম বললেন, একে বলে লিভ ইন পার্টনার, বউ নয়। দিয়া শুনে চমকে উঠল। মিস্টার কর্মকার শোভমকে বলল, ইয়োর ওয়াইফ ইজ সো সেক্সি। বিয়ের সময় বোঝা যায়নি কিন্তু। কথাটা শুনে সবাই হেসে উঠলেও দিয়ার চোখ মুখ লাল হয়ে গেল, তার মাথা নিচু হয়ে গেল, আর অবাক হয়ে গেল সোহমকে হাসতে দেখে। ধীরে ধীরে পার্টি জমতে শুরু করে দিল। লোকজনের আনাগোনা, রিতমের কেক কাটা, টুকটাক খাওয়া দাওয়া, তারপর শুরু হলো পার্টির সেই অপরিহার্য লাল জলের ফোয়ারা। দিয়া অবাক চোখে দেখল অনেকের স্ত্রীরা বেশ কেমন অন্য পুরুষের সাথে বসে দাঁড়িয়ে হাসতে হাসতে লাল জলের গ্লাসে চুমুক দিচ্ছে। তাকে অফার করা হয়েছিল, কিন্তু সে সফট ড্রিঙ্কস নিয়েই ক্ষান্ত দিয়েছে। তার 2 চোখ এখন সোহমকে খুঁজে বেড়াচ্ছে। সে কোনার দিকে লাল জলের গ্লাস নিয়ে মিস্টার সাহার স্ত্রীকে সঙ্গ দিচ্ছেন।
দিয়া মনে করতে পারল না সে তার জ্ঞান হওয়ার পর থেকে জীবনে কোনো দিন এরকম পার্টিতে এসেছে কিনা। একটা মিউজিক চলছে, তার কথাগুলোর কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু তাতেই সবাই নাচছে, লাফাচ্ছে, বেশ একটা হইচই ব্যাপার। দিয়ার খুব একটা খারাপ লাগলো না পরিবেশটা। প্রথমে নিজের এই ধরনের পোশাকে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু এখন এই পরিবেশে সবার মাঝে বেশ মানিয়ে গেছে। ঘরে ঠান্ডা হয়, দিয়ার একটু শীত শীত করতে লাগলো। এইসব পার্টির পোশাক এত বেশি খোলামেলা হয় যে ঠান্ডা হাওয়াগুলো যেন আরও বেশি জাঁকিয়ে বসে শরীরে। হঠাৎ সেই ঠান্ডা কনকনে হয় তার নগ্ন বাহুতে একটা স্পর্শ অনুভব করল। সে চমকে তাকিয়ে দেখল মিস্টার কর্মকার। সো ইউ আর নট ড্রিঙ্কিং? দিয়া খুব লজ্জা পেয়ে সরে গেল, কিন্তু সোহমের বস বলে কথা, সে মুখে একটা কৃত্রিম হাসি এনে বলল, আমি ওসব খাই না, সফট ড্রিঙ্কসই বেশ। কর্মকার তার নগ্ন বাহুতে একটা অন্যরকম স্পর্শ দেওয়াতে দিয়া আরও একটু সরে গেল। কর্মকার তার দিকে আবার একটু এগিয়ে বলল, মিসেস সোহম, লাইফ ইজ ফুল এনজয়মেন্ট, পার্টিটাকে এনজয় করুন। দিয়া মুখে সেই কৃত্রিম হাসি বজায় রেখে মাথা নাড়ল। মিস্টার কর্মকার দিয়ার জন্য সফট ড্রিঙ্ক বলে চলে গেলেন। লাল রঙের জলের মাহাত্ম্যে আস্তে আস্তে সবাই নিজেকে ছাপিয়ে মেতে উঠল। কারুর গলায় বেসুরো গান, কারুর কান্না, আবার কারুর অন্যের বউয়ের প্রতি খুঁতখুঁচানি। দিয়া নিজেকে যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করে গেল। সোহম মাঝে দু একবার এসে বউকে বুকে নিয়ে ছবি তুলে গেল, কিন্তু তারপরেই আবার নিজেকে পার্টির মধ্যে ডুবিয়ে রাখল। দিয়া দেখল তার ঠিক কারোর সাথে জমছে না। কম বেশি সব মেয়েরাই এখানে লাল জলে আচ্ছন্ন। তার মনে পড়ল সোহম একবার বিয়ের পরে তাকে ওয়াইন খাইয়েছিল, কিন্তু এত বিশ্বাস যে সে একটাই শেষ করতে পারেনি। আর তাতে সোহম রাগ দেখিয়ে বলেছিল, তুমি জানো, এটা এখন এই যুগের একটা স্ট্যান্ডার্ড, আজকালকার যুগের মেয়েরা ছেলেদের থেকেও বেশি খায়। দিয়া বলেছিল, যে খায় সে খায়, কিন্তু ও আমার ভালো লাগলো না, তুমি খাও, আমি তোমার সাথ দেব। না, সোহম যে ওই জিনিসটা খুব একটা খায় তা নয়, তবে তারপর দিয়াকে সোহম আর কোনো দিন জোর করেনি। কিন্তু আজ দেখে মনে হচ্ছে সোহমও বেশ চড়িয়েছে। দিয়া সফট ড্রিঙ্ক হাতে ঘুরতে লাগলো। দেখতে লাগলো ছোটবেলায় ঠাকুরমার কাছে শোনা রাজমহলের মতন হোটেলের এই ঘরটাকে। ছাদের সিলিং থেকে একটা বেশ বড় ঝাড়বাতি ঝুলছে। ছোট ছোট কাঁচের ত্রিফলাগুলো বেশ একটা ছন্দে ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে। দিয়া অবাক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছিল। ঘরের চারপাশের আলোতে ঝাড়বাতিটা যেন জীবন্ত হয়ে উঠেছে, কিন্তু তার মাথাটা এরকম ঘোরাচ্ছে কেন? নাকি ঝাড়বাতিটা দুলছে? দিয়া নিচের দিকে তাকালো। হোটেলের মেঝেটা মনে হলো যেন ঝাপসা। কি হলো তার হঠাৎ করে? সে সোহমকে খুঁজতে লাগলো। সবার মুখগুলো কেমন যেন ঝাপসা লাগছে। সে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। অনুভব করলো তার পা দুটো একটু টলছে। তবে কি? হাতের গ্লাসটা দিয়া দেখল, গ্লাসে এখনও এক ফোঁটা পানিও পড়ে আছে। গন্ধ শুকলো দিয়া। তারপর গ্লাস হাতে পাশে রাখা চেয়ারে বসে পড়ল। চেষ্টা করলো মনে করার, কে তার হাতের গ্লাসে লাল তরলটা ঢেলে দিয়ে গেছে। তার কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু কাঁদতে পারল না। তবে অদ্ভুত এক ভালো লাগা ছেয়ে গেল মনে। মনে হলো সে এখন আজাদ, সে এখন এই হাওয়াতে ভেসে বেড়াতে পারবে। তার খুব ইচ্ছে হলো সোহমকে আদর করার। লেটস প্লে এ গেম। মিস্টার কর্মকারের কথায় সবাই বেশ উৎসাহিত হয়ে কাছাকাছি চলে এলো, মুখে বেশ হাসি হাসি ভাব নিয়ে। দিয়া টের পেল সে মিসেস রিতমের পাশে কখন যেন এসে দাঁড়িয়েছে। মিস্টার কর্মকার বললেন, আজ রিতমের দেওয়া এই ব্যক্তিগত পার্টিতে আমরা খুব কাছের লোকেরা এসেছি, আর এই পার্টিতে সব লাস্যময়ী সেক্সি সুন্দরী মেয়েদের সমাগম হয়েছে। অবশ্য আমাদের ছেলেরাও কম যায় না, কি তাই তো? সবাই হ্যাঁ হ্যাঁ করে উঠল। দিয়া অনুভব করলো তার খুব হাসি পাচ্ছে। সে একবার আর চোখে সব ছেলেদের দিকে তাকিয়ে মনে মনে বলল, সোহমকেই সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে এখানে। কিন্তু সেও মুখে বলল, হ্যাঁ হ্যাঁ। মিস্টার কর্মকার বলে উঠলেন, যেহেতু এটা একটা খুবই ব্যক্তিগত পার্টি, তাই আমরা একটু ব্যক্তিগত স্তরে আনন্দ উপভোগ করতে চাই। প্রথমে খাওয়া দাওয়া, হইচই, ড্রিঙ্কস, তারপরে হোল নাইট এনজয়। বাট বিফোর দ্যাট উই প্লে আ গেম। মিস্টার কর্মকার আবার বলে উঠলেন, দিস গেম কুড বি নিউ ফর সামবডি, বাট অনেকেই আছে তারা জানে এই খেলার ব্যাপারে। তাও আমি একবার খেলাটা বুঝিয়ে দিচ্ছি। মিস্টার কর্মকার শুরু করলেন, আমরা এখানে 6 জন ছেলে আর 6 জন মেয়ে আছি।
6 জন ছেলের কাছে আমার পার্টনার মিসেস বোস একটা করে চাবি দিয়ে আসবে। এই চাবিগুলো হলো এই হোটেলের লাক্সারি রুমের। দিয়া শুনে মনে মনে আনন্দ পেল। তার মানে আজ আর বাড়ি যেতে হবে না। এই রাজমহলের ঘরে সে আর সোহম আজ রাত কাটাবে। আজ সে রানী আর সোহম রাজা এই মহলের। সে কি একটু বেশি ভাবছে এখন? দিয়া মাথায় হাত দিয়ে মনে মনে হেসে উঠল। মিস্টার কর্মকার আবার বললেন, আমার হাতে একটা বাক্স আছে, তাতে এই চাবিগুলো যে রুমে সেই ঘরের নাম্বার লেখা আছে। দিয়া দেখল কয়েকজনকে মুচকি হাসতে, কিন্তু তার মাথায় এলো না এমন খেলা সে আগে কোনো দিন খেলেছে কি না। মিস্টার কর্মকার বললেন, এক একজন সুন্দরীরা এখানে আসবে, একটা করে কাগজ তুলবে, সেখানেই হোটেলের রুম নাম্বার দেওয়া আছে, তাকে সেই ঘরে যেতে হবে, আর সেখানে তার জন্য একজন হ্যান্ডসাম অপেক্ষা করবে। মাইন্ড ইট, সেটা তার স্বামী হবে না, কারণ যে আসবে কাগজটি তুলতে আমার পার্টনার তার স্বামী রুমের নাম্বারটি বাদ দিয়ে বাকি কাগজগুলো রাখবে। সুতরাং আজ রাতের জন্য সবাই নতুন পার্টনার পাবে। কি সবাই খেলাটা বুঝলে তো? দিয়া বুঝতে পারল না এটা কি খেলা। সে বলে উঠল, বুঝলাম না। সবাই হো হো করে হাসতে শুরু করে দিল। দিয়া খুব লজ্জায় পড়ে গেল মনে মনে। ভাবল অল্পতেই বোধহয় তার বুদ্ধি লোপ পেয়েছে। মিস্টার কর্মকার বেশ রসিয়ে বললেন, আজ রাতে তোমার রুম পার্টনার সোহম হবে না, অন্য কেউ হবে, কিন্তু সেটাই লটারির মাধ্যমে তোমাকেই বাঁচতে হবে। এবার রুমে তুমি তার সাথে কি করবে সেটা তোমার ব্যাপার। দিয়া একটা ঘোরের মধ্যে ছিল। এই কথাটা শুনে মনে হলো তার যাবতীয় নেশা কেটে যাচ্ছে। তার মনে হলো সামনে মিস্টার কর্মকার দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে কোনো এক নিষ্ঠুর রাজা, যে তার বিকৃত মানসিকতা নিয়ে তাদেরকে জঘন্য এক শাস্তি শোনাচ্ছে। দিয়ার আরও রাগ হলো, কেউ এর কোনো প্রতিবাদ করছে না। তার মনে হলো মানুষ কি এতই বিবেকহীন হয়ে পড়েছে দিনে দিনে। সে রাগে ক্ষোভে ফেটে পড়ে সোহমের কাছে গিয়ে বলল, আমি এসব খেলা খেলি না, আমি জানি না এসব খেলা খেলতে। আমার পার্টনার একজনই, সে তুমি, আমার স্বামী। মিসেস বোসের কথা শোনা গেল। সে দিয়ার কাছে গিয়ে বলল, তোমার স্বামী তোমারই থাকবে, কিন্তু আজকের রাতের জন্য অন্য কাউকে শেয়ার করে নাও। দেখবে জীবনের মজাই আলাদা, অন্যরকম অনুভূতি। দিয়া চিৎকার করে বলল, আমি চাই না এই ধরনের মজা করতে। মিস্টার কর্মকার হেসে বলল, তুমি না চাইলে কি হবে, সোহম তো অন্য মেয়ের সাথে আজ রাত কাটাতে প্রস্তুত, চেয়ে দেখো। দিয়া চেয়ে দেখল সোহম মাথা নিচু করে দাঁড়িয়ে। সে সোহমের হাত ধরে বলল, তুমি তুমি সত্যি যাবে অন্য মেয়ের কাছে? আমি থাকতে আমাকে দেখো, তোমার কথা মতন আমি আজ লোকলজ্জার জলাঞ্জলি দিয়ে এই পোশাকে তোমাকে সঙ্গ দিতে এসেছি, আর তুমি? সোহম কোনো কথা বলল না। মিসেস রিতমের কথা কানে এলো, তুমি অংশগ্রহণ না করতে চাইলে করো না, আমরা এই খেলায় কাউকে জোর করি না। তবে সোহমকে কেন বাধা দিচ্ছ? ও জীবনটাকে উপভোগ করতে চায়, ও জানে জীবনে কিভাবে বাঁচতে হয়। দিয়ার মুখ থেকে বেরিয়ে এলো, জীবনে বাঁচতে গেলে কি এখন এই খেলাই খেলতে হবে? ভালোবাসা এতটাই মূল্যহীন, সম্পর্ক এতটাই এখন গুরুত্বহীন যে এক রাত বউ ছেড়ে অন্য মেয়ের সাথে থাকলে জীবন উপভোগ্য হয়ে যায়। সোহমকে চুপ থাকতে দেখে দিয়া কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। মিস্টার কর্মকার এবার গম্ভীর স্বরে বললেন, এইভাবে সিন ক্রিয়েট করে তুমি আমাদের আনন্দ ভেঙে দিতে পারো না। সোহম এর আগে এই খেলা খেলেনি ঠিকই, কিন্তু শুনেছে নিশ্চয়ই, জানে নিশ্চয়ই। ও তোমাকে বলেনি, সেটা ওর ব্যাপার। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, লেটস স্টার্ট। দিয়া অশ্রু নয়নে দেখল সব মেয়েরা হাসতে হাসতে রসিয়ে বসিয়ে এক একজন করে কাগজের চিরকুট আনতে চলে গেল, আর তারপর সেটা নিয়ে এক এক করে নির্ধারিত ঘরের দিকে রওনা দিল। দিয়া করুণ দৃষ্টিতে চেয়ে দেখল সোহমের কোনো তাপ উত্তাপ নেই, সে যেন সানন্দে এই খেলা উপভোগ করতে চাইছে। দিয়ার আবার রূপকথা মনে পড়ল, যেখানে এক রাজার অনেক রানী, তার মানে পুরুষ মাত্রেই বহু নারী সংস্পর্শের অধিকারী। এটা যেন পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে চলে আসছে। সামনে বেয়ারা ড্রিঙ্ক পরিবেশন করছিল। দিয়ার হাত চলে গেল তার দিকে। না, আজ তাকে এসব ভুলে থাকতে হবে। সোহম অন্য নারীর বাহুলগ্ন হবে, অন্য কারোর সাথে রাত কাটাবে, এটা সে স্বাভাবিকভাবে সহ্য করতে পারবে না। দিয়া এক নিঃশ্বাসে গলা ধোকরণ করে চেয়ে থাকলো সোহমের দিকে।
সোহমকে দেখতে দেখতে তার মাথায় সেই রাজা ঘুরতে লাগলো। মনে হলো সোহম এক চরিত্রহীন রাজা। তবে এই চরিত্রহীনতা কি শুধু পুরুষের অধিকার? মেয়েরা কি চরিত্রহীনা হতে পারে না? সমাজ চরিত্রহীন পুরুষদের চিরকাল মাথায় তুলে রেখেছে, আর চরিত্রহীনাদের লাঞ্ছিত। দিয়ার মনে পড়ল মহাভারতের এক রানীর কথা, যার একের বেশি পুরুষ স্বামী, কিন্তু তাকে লোকে এখনো দেবী রূপে পূজিত করে। দিয়া এবার হাত তুলল, কাঁপা কাঁপা গলায় জড়িয়ে জড়িয়ে বলল, আমিও খেলবো। ভিতরে এসি চলছে, বেশ মোলায়েম গদি, সারা ঘর জুড়ে একটা মায়াবী আলো খেলা করছে। দিয়ার মনে কিন্তু এর কোনো প্রভাব পড়ল না। লাল জলের মাত্রাধিক্য গলাধকরণে তার মধ্যে এখন এক স্বাধীন মনন ভর করেছে। সে ঘরের ভিতরে দামি আয়নার সামনে নিজেকে দেখল। আজ সে তার অনেক দিন ধরে শুধুমাত্র সোহমের জন্য ধরে রাখা দেহ মন অন্য কোনো পুরুষকে দেবে ভোগ করতে। মাথাটা তার ঘোরাচ্ছে। আয়নায় নিজেকে সে ঝাপসা দেখতে লাগলো। সারা শরীরে অস্বস্তি শুরু হলো। অত্যাধিক গরম লাগলো তার। সে খুঁজে খুঁজে বাথরুমে ঢুকে গেল। মাথার উপরে জলের ধারা চালিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ল। মনে হলো তার শরীর মন এই অবিশ্রান্ত জলের ধারার নিচে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে, জীবনে প্রথমবার সোহম ছাড়া অন্য কোনো পুরুষের স্পর্শ পাওয়ার জন্য। দিয়া ঘুরে দাঁড়ালো। বাথরুমের মস্ত আয়নায় নিজেকে দেখল। প্রস্ফুটিত যৌবন যেন তার সাজানো বাগানে অপেক্ষা করছে অন্য কারোর কাছে ধরা দেওয়ার জন্য। কিন্তু এ কি? তার বুকে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে কেন? গলা থেকে তার আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু মুখটা তার বিকৃত হয়ে চোখ দিয়ে জলের ধারা বেরোচ্ছে। দিয়া বুঝল সে কাঁদছে, কিন্তু কেন? কার জন্য? সোহম তো আজ অন্য নারীর সংস্পর্শে। তার মধ্যে কি কোনো অনুভূতি হচ্ছে দিয়ার জন্য? সে তো একবারও প্রতিবাদ করল না এই খেলা নিয়ে। তবে সেই বা কাঁদবে কেন? মহাভারতে সেই রানীকে কেঁদেছিল যখন তাকে তার ভালোবাসার পুরুষ মানুষ ছাড়াও অন্য পুরুষের সাথে রাত কাটাতে হয়েছিল। সে তো দিয়া, এক সাধারণ ঘরে সাধারণ মেয়ে। না, আজ তাকে সব ভেঙে বেরিয়ে আসতে হবে। এ যুগের সাথে তাল মিলিয়ে আজ তাকে আধুনিক হতেই হবে। দিয়া বুঝল তার পোশাক ভিজে গেছে। এই পোশাকে সে থাকতে পারবে না, কিন্তু বিকল্প পোশাক তো তার কাছে নেই। সিক্ত পোশাক ছেড়ে তোয়ালে গায়ে সে বেরিয়ে আসলো। এসির ঠান্ডা হাওয়াটা হঠাৎ তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। দিয়া আবিষ্কার করলো খাটের উপরে একটা রাত পোশাক আছে, আগে থেকেই রাখা ছিল। নেশাটা তার ধীরে ধীরে কমে আসছে। ঝাপসা হওয়া টিভি, বিছানা, আলমারি তার চোখের সামনে পরিষ্কার হতে শুরু করেছে। রাত পোশাক দেখে তার মনে হলো এ খেলা আগে থেকেই পরিকল্পিত। তোয়ালে খুলে দিয়া রাত পোশাকে নিজেকে ঢেকে নিল। শহরের বাইরে এখন রাত তার পরিধি বিস্তৃত করে চলেছে। কোলাহল কলরব তাদের প্রিয়জনদের নিয়ে এখন বিশ্রামের অতলে। দিয়া জানে না বাইরে কি হচ্ছে। সে এখন অচেনা মননের দোলাচলে নিয়তির এই আকস্মিক পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে সোহমের কথা ভাবতে শুরু করল, যাকে সে মনের রূপকথা রাজকুমারের স্থান দিয়েছিল। আজ সে তাকে অন্যের হাতে সঁপে দিয়ে এই রাত লালসার ঘেরা টোপে নিজেকে বিশ্বাসঘাতক প্রমাণিত করেছে। যদি সে পারে নিজের চরিত্র বিসর্জন দিতে, তবে সে কেন পিছিয়ে যাবে? আজ এ ঘরে তার রাতসঙ্গী কে হবে? মনে করার চেষ্টা করল পার্টিতে আসা সব পুরুষ মানুষের মুখ, কিন্তু হায়, সোহম ছাড়া আর কারোর মুখ তার মনে পড়ছে না। ক্ষণিকের দর্শনে সে কারোর মুখ মনে রাখার প্রয়োজন বোধ করেনি, কিন্তু তাকে চেষ্টা করতে হবে, চিনতে হবে, জানতে হবে যে আসবে তাকে। তার মনে পড়ল মিস্টার কর্মকারের কথা। সেই হলো এই রাজমহলের বধ নিষ্ঠুর রাজা। সেই তার নরম পানীয়তে ওই নেশা মিশিয়ে তাকে নেশাগ্রস্ত করে দিয়েছিল। চেয়েছিল যাতে সে কোনো প্রতিবাদ করতে না পারে। দিয়া শিউরে উঠল এটা ভেবে যে হয়তো সেই বধ কামুক মিস্টার কর্মকারী আজ তার ঘরে আসবে। টিভিতে গান চলছে, কোনো বিদেশি গান হবে। দিয়া শুনেছিল বিদেশিদের এই ব্যাপারে নাকি কোনো ছুঁতমার্গ নেই। সেটা অবশ্য গানের চিত্রায়ন দেখলেই বোঝা যাচ্ছে। দিয়া বুঝল যত সে স্বাভাবিক হচ্ছে ততই তার মন চঞ্চল হয়ে উঠছে। তার মন সায় দিচ্ছে না। যতই সে মহাভারতের সেই রানীকে চিনুক, যতই সে রাজরাজাদের চরিত্র সম্বন্ধে অবগত হোক, যতই বিদেশি সংস্কৃতি এগিয়ে যাক, কিন্তু দিনের শেষে সে সাধারণ একজন নারী। সে সোহমের সহধর্মিণী। সে রায়বাড়ির বউ।
সে ভবিষ্যতের গর্ভে আসন্ন এক জন্ম না নেওয়া সন্তানের মা। আজ সে কলকাতার হোটেলে একটা ঘরে খেলার ছলে তার শরীর অন্য পুরুষ ছোঁবে। দিয়া উঠে দাঁড়ালো। না, সে এতক্ষণ এক নেশার ঘরে ছিল। এখন তার নেশা কেটে গেছে। তাকে এখান থেকে পালাতে হবে, কেউ চলে আসার আগে। দিয়া ঠিক করলো এই রাত পোশাকেই সে এই ঘর থেকে চলে যাবে। কিন্তু কোথায় যাবে এত রাতে? দিয়া ভাবতে পারল না। মনে মনে বলল, যা হবে দেখা যাবে। দিয়া দরজা খুলতে গিয়ে বুঝলো সেটা বাইরে থেকে বন্ধ। সে চেষ্টা করলো দরজাটা খোলার। তার মনে হলো এখনও ঘরে যখন কেউ আসেনি, তার মানে সোহমও নিশ্চয়ই এখনও কারোর ঘরে যায়নি। দিয়া ভাবল একবার তাকে ফোন করে এই ঘরে ডাকবে। নিশ্চয়ই ও নেশাগ্রস্ত অবস্থায় মেনে নিয়েছিল এই খেলাটাকে। এখন হয়তো নেশাটা একটু কমেছে। দিয়ার মন ব্যাকুল হয়ে উঠল সোহমের জন্য। কিন্তু কোথায় তার ফোন? তার ব্যাগ, যাবতীয় জিনিস তো সেই নিচে। ওসব রেখেই তাকে এই ঘরে আসতে হয়েছিল। দিয়ার নিজেকে এবার পাগলের মতো লাগলো। তাকে এখান থেকে পালাতে হবে। সোহমের কাছে গিয়ে বলতে হবে, এ খেলা আমাদের জন্য নয়। এ খেলা প্রকৃত ভালোবাসার মানুষদের জন্য নয়। এ খেলা হলো এক সর্বনাশা খেলা। দিয়ার দৃঢ় বিশ্বাস সোহম তার কথা শুনবে। শুধু তার সামনে একবার যেতে হবে, একবার গিয়ে বলতে হবে। দরজাটা বাইরে থেকে খোলার শব্দ হলো। দিয়া নিজেকে দরজার পিছনে আড়াল করে নিল। দরজা খুলে ভিতরে ঢুকলো একজন। ঘরের মৃদু আলো, টিভি চলার আলোতে দিয়া বুঝল এ সেই কামুক মিস্টার কর্মকার। লোকটা বেসামাল অবস্থায় পা টলতে টলতে মুখে একটা বিশ্রী হিন্দি গান গাইতে গাইতে খাটের দিকে এগোচ্ছে। দিয়া বুঝল এই সুযোগ। দরজা বন্ধ করতে লোকটা ভুলে গেছে। দিয়া খোলা দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বেরিয়ে গেল। হোটেলের করিডরে আলো জ্বলছে। দিয়া হাঁপ ছেড়ে বাঁচল। ওই কামুক বদ লোকটাকে সে আজ পরাস্ত করেছে। খুঁজুক তাকে ওই ঘরে। সে কাউকে না কাউকে পাবে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। হঠাৎ তার মনে পড়ল মোবাইল ফোন তার ব্যাগে, সেটা নিচে আছে। এবার তার সোহমকে চাই, ওকেও আটকাতে হবে। নেশার ঘোরে যদি ও এই খেলা খেলে ফেলে তাহলে তাদের সম্পর্কের কী পরিণতি হবে কেউ জানে না। যথাস্থানে ব্যাগটা পেয়ে গেল। মোবাইলটা বার করেই সে সোহমকে ফোন লাগালো। মনটা তার একটু বিষাদগ্রস্ত হয়ে গেল। সবাই নিশ্চয়ই যে যার ঘরে চলে গেছে। তার মানে সোহমও গেছে। একবার তাকে শেষ চেষ্টা করতে হবে। নেশাগ্রস্ত সোহমের নেশা কাটিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে তার কাছে, তার দিয়ার কাছে। দিয়ার মন আনন্দে ছেয়ে গেল। সোহম ফোন ধরেছে। দিয়া সব বলল অন্য নারী এক রাতের জন্য জীবনে আনন্দের চেয়ে বিষাদই ডেকে আনে বেশি। সোহম, তুমি নিচে এসো, তোমার দিয়া তোমার জন্য অপেক্ষা করছে। সোহম সব শুনল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমারই ভুল দিয়া, কিন্তু এত রাতে কোথায় যাবে তুমি? বরঞ্চ আমার রুমে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। দিয়া আনন্দে কেঁদে ফেলল। সোহমের বলা রুমে সে খুশি ভরা মন নিয়ে চলে গেল। দরজা খোলা আছে, চলে আসো। দিয়া বুঝল এ সোহমেরই গলা। সে ভিতরে ঢুকে গেল। গিয়ে সোহমের গায়ে আশ্রে পড়ে তার আদুরে হাতে কিল চর ঘুষি মেরে বলল, আমাদের 2 বছরের ভালোবাসা কি এতই ভঙ্গুর যে একটা খেলায় তা ভেঙে যাবে? তুমি অন্যের হয়ে যাবে আর আমিও অন্যের সাথে রাত কাটাবো। আমি নেশায় পাগল হয়ে গিয়েছিলাম সোহম, কিন্তু দেখো আমি পালিয়ে এসেছি। আর তুমিও নিশ্চয়ই যাওনি অন্য কারোর ঘরে। হাই দিয়া, আই অ্যাম হিয়ার। দিয়া চমকে উঠল। টিভিতে বিদেশি গানটা হঠাৎ যেন জোরে জোরে বেজে উঠল। পিছন ফিরে তাকিয়ে দেখল মিস্টার কর্মকার। দিয়া বুঝতে পারল না মিস্টার কর্মকার এখানে কি করে এলো। সে সোহমের হাত দুটো চেপে বলল, উনি আবার এসেছেন আমার কাছে। সোহম, ওকে বলো চলে যেতে। মিস্টার কর্মকার একটা বিদঘুটে রকমের হেসে বলল, ইয়োর হাজব্যান্ড হ্যাজ টেকেন 50 lakhs ফর মি। নতুন বিজনেস শুরু করবে, তার বিনিময়ে একটা রাত তুমি আমার সাথে থাকতে পারবে না? এটা একটা বিজনেস ডিল। হয় এরকম, প্রচুর হয়। শুধু শুধু তোমাকে জানাতে হলো। কেন পালিয়ে গেলেও ঘর থেকে? চলো আমরা ওই ঘরে যাই। মিসেস বোস আবার আজ রাতে সোহমের সাথে এই ঘরে কাটাবে। দিয়া বুঝল সে শুধু কয়েকখানায় বন্দি হয়ে যায়নি, সে প্রতারিত তারই ভালোবাসার কাছে। সোহমের দিকে তাকিয়ে দেখল সোহম মাথা নিচু করে বসে। দিয়ার ইচ্ছে হলো না আর সোহমের সাথে কথা বলার। তার মনে হলো সোহম এক মানুষরূপী শয়তান, যার সাথে সে 2 বছর কাটিয়েছে।
দিয়া ক্লান্ত অবসন্ন মনে বলল, চলুন মিস্টার কর্মকার, ডিল ইজ ডিল। সোহমের ঘরের বাইরে এসে দিয়া একবার তাকালো রাজমহলের আলোকসজ্জিত করিডরের দিকে। সামনে মিস্টার কর্মকার হেঁটে যাচ্ছে, পাশে দিয়া। সোনালি আলো ঠিকরে পড়ছে চলমান রাস্তায়। দিয়া হেঁটে যাচ্ছে কোনো এক জাদু বলে। পাশের করিডরের দেওয়াল, তার নিচে শূন্যতা। দিয়া একবার থেমে দাঁড়ালো, ওপর থেকে দেখল শূন্যতাটা, চারপাশে চাইল। মিস্টার কর্মকার বুঝতে পেরে মুখ ফিরে তার দিকে এক লোলুপ দৃষ্টিতে চেয়ে দিয়া বুঝল আজ আর কোনো রাজকুমার তাকে বাঁচাতে আসবে না। তার রাজকুমার মারা গেছে আজ, আর কেউ নেই তাকে বাঁচানোর। করিডরের নিচের শূন্যতা তার খুব প্রিয় মনে হলো আজ এই শূন্যতাই তাকে বাঁচাতে পারবে ওই কামুক লোকটা থেকে। দিয়া বুঝল সে শূন্যে ভেসে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই সে চলে যাবে মেঘের রাজত্বে, যেখানে তার রূপকথার পরীরা হয়তো থাকবে তাকে ভালোবাসার জন্য। না, সে আর ফিরে আসবে না এই মেঘের নিচে রুক্ষ জমিতে, যেখানে রাজকুমাররা এমন মুখোশের আড়ালে বাস করে। মিস্টার কর্মকার দৌড়ে গিয়ে নিচে নেমে দেখল দিয়ার রক্তাক্ত শরীরটা মেঝেতে লুটিয়ে পড়ে আছে। হোটেলের ম্যানেজারকে তিনি বললেন, অতিরিক্ত নেশায় নিজেকে সামলাতে না পেরে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।